আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ৪৭তম বিসিএস প্রিলি এর গণিত অংশের বিস্তারিত এবং শর্টকাট সমাধান দেখা দিব। তো ৪৭তম বিসিএস প্রিলির পরীক্ষা যারা দিয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছিলাম কেমন হচ্ছে আপনাদের পরীক্ষা। যতটুকু জানতে পারছি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি সব থেকে সহজ ছিল অন্য সাবজেক্টগুলোর তুলনায়। যারা আমাদের সাথে ইউটিউবে কানেক্টেড নাই তারা আমাদের ইউটিউবে খায়রুস ম্যাথ চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে আমরা শুরু করি। আমাদের টোটাল প্রশ্ন ছিল পাটিগণিত অংশ থেকে ৩টা, বীজগণিত অংশ থেকে ৯টা এবং জ্যামিতি অংশ থেকে ৩টা। আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ে প্রায় সবগুলা প্রশ্নই ছিল, শুধুমাত্র একটা প্রশ্ন ওই টপিকটা আসলে বিসিএস সিলেবাসে না থাকায় আমরা অ্যাড করি নাই। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করে দিব। আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বেশ কয়েকটা প্রশ্ন যেগুলো অনেকের কাছে কঠিন মনে হয়েছে সেগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেই টেকনিকটা দেখতে পাবেন। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। এটা পৌনঃপুনিকের প্রশ্ন আসছে, ঠিক আছে। আমাদের সপ্তম এডিশনের বইয়ে আমরা এবছরের শুরুতে প্রায় ৮ মাস আগে যখন বাইর করছিলাম তখন এই পৌনঃপুনিক টপিকটা অ্যাড করে দিছি আর কি। তো ওইখানে থেকে হুবহু প্রায় কমন আসছে একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে 6 এর উপর পৌনঃপুনিককে 9 দ্বারা ভাগ করলে, মানে এটা ভাগ 9 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা পৌনঃপুনিকের সিস্টেম হচ্ছে যে পৌনঃপুনিক তুলে এই পৌনঃপুনিকটা তুলে নিচে একটা 9 নিতে হয় এবং পৌনঃপুনিক বাদে যে সংখ্যা থাকে শূন্য বিয়োগ করতে হয়। এখানে পৌনঃপুনিক বাদে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে সেই সংখ্যা বিয়োগ করা লাগবে না। এই জন্য আমরা 9 কেটে দিলে থাকে 1। তো এটা শুধু নিচেরটা কেন বাইর করলাম, কারণ উপরেরটা বাইর করলে এখানে যদি 1 হয় 1 দিয়ে ভাগ করলে তো 1ই আসবে। অপশন গুলো পৌনঃপুনিক আকারেই দেওয়া আছে, এই কারণে আমরা উপরের পৌনঃপুনিকটা কনভার্ট করলাম না, শুধুমাত্র নিচের পৌনঃপুনিকটা সংখ্যাটা কনভার্ট করার পরে আমাদের দেখা যাচ্ছে 1 আসতেছে। 1 দিয়ে কাটাকাটি করলে যা আছে তাই থাকবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 6 এর উপর পৌনঃপুনিক। 2 নম্বর প্রশ্ন, এটা খুব কমন একটা প্রশ্ন, আমাদের বইয়ে অনেক আগে থেকে এই প্রশ্নটা আছে 3 ধাপের ঐকিকে। তো এই প্রশ্ন বলছে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারে। তো নরমালি এই প্রশ্নগুলো আমরা ঐকিক নিয়মে করি, কিন্তু এমডিএস মেথড আমরা একটা বিষয় আলোচনা করছিলাম, এটার মাধ্যমে এই অঙ্কটা খুব দ্রুত অ্যান্সার করা যায়। সেটা কি, যে এমডিএস হচ্ছে কি যে ম্যান, ডে আর আওয়ার গুণ হয় আর ডাব্লিউটা দিয়ে ভাগ হয়, আর এই পাশে ম্যান, ডে, আওয়ার গুণ হয়, ডাব্লিউটা দিয়ে ভাগ হয়, W2 আর এটা W1। তো এখানে 4 জন 4 দিনে 4টি মাদুর, তার মানে 4 জন 4 দিনে 4টি মাদুর, এই কাজটা হচ্ছে ডাব্লিউ, এই জন্য 4 নিচে বসে। এই 4টি মাদুরেরটা ইকুয়াল টু ওই পাশে একই হারে 8 জন তাতে 8 দিনে, 8 জন 8 দিনে কতটি মাদুর, এই মাদুরটা হচ্ছে W2, এইটার নাম দিলাম আমরা এক্স। তাহলে এই যে 4 4 কাটা, এই 4 দ্বারা 8 কে কাটলে 2, 8 দুগুণা 16, এখানে এক্স 1 আছে, এখানে 1 আছে, আর গুণ করলে এক্স এর মান হচ্ছে 8 দুগুণা 16, অর্থাৎ 16টা মাদুর তৈরি করতে পারে। এইভাবে পরীক্ষার হলে করা দরকার। এই ক্লাস আমরা আজ থেকে প্রায় কয়েক বছর আগে নিয়ে ইউটিউবে আপলোড দিছি, যে ম্যাজিকের মতো কয়েক সেকেন্ডে উত্তর দেওয়া যায়। নর্মালি যদি কেউ ঐকিক নিয়মে করতে যায় তাহলে অনেক সময় হচ্ছে উপরে নিচে নিয়ে সমস্যা হয়, আর লিখতে বেশি জায়গা লাগে, সময় বেশি লাগে, ঠিক আছে। তো আশা করি এই টেকনিকটা ক্লিয়ার। যদি কারো কনফিউশন থাকে আপনারা ইউটিউবে এমডিএস মেথড বাই খায়রুল আলম লিখে সার্চ দিবেন, শত শত অঙ্ক এইভাবে কয়েক সেকেন্ডের সমাধান আলোচনা করা আছে। তো আসি আমরা 3 নম্বর দেখি। এই অঙ্কটা অনেক ক্রিটিক্যাল একটা অঙ্ক ছিল, কারণ 5 বছর দেওয়ার কারণে অনেকের জন্য এটা অনেক জটিল হয়ে গেছে। তো এই 3 নম্বর অঙ্কটা আমরা খুব ভালোভাবে দেখব, এবং আমরা আমাদের ইউটিউবে আজ থেকে 6 বছর প্রায় হলো, 6 বছর আগে চক্রবৃদ্ধি সুদ কষার একটা ম্যাজিক্যাল টেকনিক আপলোড করছিলাম, যেটা প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গেছে। ওইখানে আমরা সুন্দরভাবে আলোচনা করছি, এবং এমনিতেও আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন সমাধানের ক্লাসগুলোতে এই টপিকটা নিয়ে আলোচনা করি, যে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন নরমালি 2-3 বছর আসলে পারা যায়, কিন্তু 4-5 বছর আসলে সূত্র দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, কিভাবে দ্রুত করা যায়। তো এই প্রশ্নটা আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র আছে,
এখানে বলছে 100 টাকা 10% 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? নরমাল সমাধানটা আগে দেখি আমরা। হ্যাঁ, নরমাল সমাধান করতে কিরকম সময় লাগে আপনারা দেখেন, আমি একটু দ্রুতই করে দেবো। যদিও 100 গুণন 10% গুণন 5 বছর, নিচে হচ্ছে পার্সেন্টেজের কারণে 100, তার মানে এটা সরল সুদ হচ্ছে 50 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বাই করার জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র আছে সেই সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করি, 1 প্লাস আর বাই 100। আর হচ্ছে এখানে সুদের হার হচ্ছে 10% ডিভাইডেড 100, সময় যেহেতু 5 বছর বলছে, উপরে পাওয়ার 5। এই সূত্রটা প্রয়োগ করলে সুদ আসল বাইর হয়। এইখান থেকে আসল 100 বাদ দিলে কি বাইর হবে? সুদ বাইর হবে। কোন সুদ? কম্পাউন্ড সুদ। তাহলে আমরা কম্পাউন্ড সুদ বাইর করবো, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স বাইর করবো। এইখানে আসি, এইখানে 0 0 কেটে দিলে 10 আর 1 11, মানে যেহেতু এমসিকিউ পরীক্ষা আমরা মোটামুটি সূত্রটাতে দ্রুত কনসেন্ট্রেট করব। এই পর্যন্ত আমরা আসলাম, পরে 100 বিষয়টা পরে দেখা যাবে। তো এখন এইখানে 5টা নিচে 10, মানে আর উপরে হচ্ছে 5টা 11, মানে পসিবল সহজ সিস্টেম হচ্ছে সূত্র প্রয়োগ করে, মানে যদি আর কি করতে যায় কেউ। এই 5টার জন্য 2টা শূন্য 2টা শূন্য ঢিসমিস, আর আছে কটা? 3টা শূন্য। তার মানে নিচে একটা 1000 আছে, উপরে যে সংখ্যাগুলো পাবো তার 3 ঘর আগে দশমিক দিয়ে দিব। হ্যাঁ, এই 3টা 11 গুণ করলে 1331 হয়, আর 2টা 11 গুণ করলে 121 হয়। এখন এই 121 আর 1331 গুণ করতে গেলে কিন্তু অনেক বড় ডিজিট আসে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই অনেক বড় ডিজিটটা নরমালি যদি কেউ উপরে নিচে লিখে করতে যান তাহলে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে 161.05 আর আরো আছে ডিজিট, তারপরে আরো ডিজিট আছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে 3 ঘর আগে যদি দশমিক দেই তাহলে আসতেছে এখানে 161.05। 161.05 কিন্তু শুধুমাত্র এই পর্যন্ত, এই অংশটা। এইখানে সব থেকে সমস্যাটার জায়গা কোথায়? এই যে এই গুণটা করতে ক্যালকুলেটর ছাড়া অনেক সময় লাগবে, তাছাড়া পরবর্তীতে সহজ হয়ে যাচ্ছে। তাহলে 161.05 আর 100 যদি আমি বিয়োগ করি আসলটা, তাহলে বাইর হবে সুদ 61.05। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে পার্থক্য কত? আচ্ছা, এখানে লিখে দিই কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এখানে কিন্তু ছিল কম্পাউন্ড অ্যামাউন্ট, মানে সুদ আসল। তাহলে পার্থক্য হবে 61.05 থেকে 50 বাদ দিলে 11.05। এই গুণটাতে একটু সময় লাগবে, মোটের উপর কিন্তু 1.5-2 মিনিট লাগবে, ঠিক আছে? ক্যালকুলেটর যেহেতু নাই, ডাইরেক্ট মান বসাই দিলে তো বসাই দেওয়াই যায়, বাট পরীক্ষায় তো আপনার ক্যালকুলেশন করতে হবে, তাই না? এখন আসে এই অঙ্কটা আমরা কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারি, ঠিক আছে? সেই টেকনিকটা দেখব। এবং এই টেকনিকটা আমরা আজকে প্রথম শেখাচ্ছি এরকম না, কিন্তু এই টেকনিকটা আমরা গত 10 বছর ধরে শেখাচ্ছি, 10 বছর ধরে, মানে বিষয়টা বুঝতেছেন? এবং আমরা কিন্তু বিস্তারিত শর্টকাট, তারপরে মানে লিখিত আকারে যা যা সমাধান লাগে সব জানি, কিন্তু পরীক্ষার হলে কোন সমাধানের মাধ্যমে সব থেকে সহজে দ্রুত অ্যান্সার বাইর করা যাবে সেই টেকনিকটাতে আমরা বেশি ফোকাস করি। এর কারণ কি? কারণ আমরা যাদেরকে পড়াই, আমরা যে বইগুলো লিখি, এগুলো তো জবের জন্য, এগুলো তো ক্লাস 6, 7, 8, 9 এর হাই স্কুলের বাচ্চাদের জন্য না। তাহলে ওই স্টাইলে সমাধানটা ফোকাস না। আচ্ছা, আমরা তো শর্টকাটটা শেখাচ্ছি, এখন বেসিকটা আলোচনা করার মতো সুযোগ নাই এখানে, কারণ ওটা অনেক বিস্তারিত আলোচনা, আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। আমরা ডাইরেক্ট করতেছি। আসল হচ্ছে এখানে 100 টাকা, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ, চতুর্থ বছরের সুদ আর পঞ্চম বছরের সুদ। একটু অঙ্কটা বড় হবে কারণ বয়স সময় যেহেতু বেশি দিছে, বাট সুবিধাটা কি এই পার্সেন্টেজটা সহজ দিছে আর আসলটাও সহজ সংখ্যা দিছে। তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে 10 টাকা, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 10 টাকা, বলতে পারেন দ্বিতীয় বছর তো 11 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা আসলটার উপর শুধু সুদ আনতেছি, কারণ এই 100 টাকা যে বাচ্চাগুলা দিবে সেই বাচ্চাগুলা হচ্ছে 10 টাকা। এই যে 10 টাকা, পঞ্চম বছরেও 10 টাকা, এই 5টা মিলে হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে সরল সুদ। আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও শুধু আসলের উপর যে সুদগুলো হবে ওগুলো যোগ করলে কিন্তু 50 টাকায় হবে। তাহলে চক্রবৃদ্ধির মেইন পার্থক্যটা কি? সুদের সুদ যেটা। তাহলে যে টাকাটা আমি পাইলাম 1 বছর পরে, ওইটা যদি আরো রেখে দেই ব্যাংকে, তাহলে এই 10 টাকা পাওয়া গেছে প্রথম বছর পরে, তাহলে 5 বছরের মধ্যে 1 বছর তো পরে ওকে পাওয়া গেছে 1 বছর পরে, তাহলে আরো 4 বছর সে
ব্যাংকে পড়ে থাকবে, তাহলে সে প্রডিউস করবে বাচ্চা হিসাবে 1 টাকা 1 টাকা 1 টাকা। এই টাকাটা সরল সুদে পাওয়া যাইতো না। তাহলে এই যে আমাদের চক্রবৃদ্ধি সুদ শুরু হয়ে গেল, 1 টাকা 1 টাকা 1 টাকা কে দিল? এই 10 টাকা দিল। এখন এই যে দেখেন দ্বিতীয় বছরে কি হয়েছে, দ্বিতীয় বছরে এই যে 11 টাকা পাওয়া গেছে সুদ হিসাবে, আবার এই টাকাটা তুলে নিয়ে যাওয়া হয় নাই, পঞ্চম বছরের অপেক্ষায় বসে আছে। তাহলে এই টাকাটা আবার বাচ্চা দেওয়া শুরু করবে। কত টাকা বাচ্চা দিবে? এই যে এইভাবে এইভাবে 1 বছর করে কমবে। তাহলে পরের 3 বছর বাচ্চা দিবে কত টাকা? এটা কিন্তু দেখেন 10 টাকার 1 টাকা মিলে 11 টাকা। 11 টাকা 10% মানে হচ্ছে 1.1 1.1 1.1। 3 বার কেন লিখলাম? কারণ ও তো পাওয়া গেছে 2 বছর পরে, টোটাল সময় হচ্ছে 5 বছর। তাহলে এই জন্য 5 বছর থেকে 2 বছর পরে পাওয়া গেলে আর 3 বছর সে বাচ্চা দিবে। খুবই লজিক্যাল কথা। আচ্ছা, এখন আসি এই যে 3 নম্বর বছরের কাহিনীটা। তৃতীয় বছরের টাকা সুদ পাওয়া গেছে কত টাকা? টোটাল হয়ে গেছে 10 টাকা 1 টাকা আর 1 টাকা 10 পয়সা, মানে 12.1 টাকা। এই 12.1 টাকা বাচ্চা প্রডিউস করবে পরের 2 বছরে 12.1। দেখেন খেয়াল করেন 12.1, 10% বলার কারণে 10 ভাগের 1 ভাগ, তার মানে দশমিকটা 1 ঘর আগে দিলে হয়ে গেল। তাহলে 1.21 1.21। অনেকে দশমিক গুলা ঘাবড়ে যাচ্ছেন, দশমিক গুলা তো অবশ্যই ঝামেলার, কিন্তু 10% বলার কারণে 10 ভাগের 1 ভাগ হওয়ার কারণে এই দশমিকটা 1 ঘর আগে পরে খেললেই তো হয়ে যাচ্ছে। তাহলে 1.21 1.21 কয়বার? 2 বার। কেন? কারণ এই টাকাটা পাওয়া গেছে তৃতীয় বছরে, আর ও ব্যাংকে পড়ে থাকবে পরের 2 বছর, এই জন্য এইভাবে। আর একটা লাইন লিখলে কিন্তু আমাদের কাজ শেষ। সেটা কি? চতুর্থ বছরে টোটাল সুদ কত টাকা? 10 টাকা 1 টাকা 11 টাকা আর 1 টাকা 10 পয়সা, মানে 12 টাকা 10 পয়সা, আর এইখানে 1 টাকা 21 পয়সা, তাহলে 13 টাকা 31 পয়সা। ঠিক আছে, তাহলে আসে আমরা এইখানে হচ্ছে 13 টাকা 31 পয়সা তো হচ্ছে আসল, এই যে এইগুলো হচ্ছে সুদ। এই সুদের সুদ আবার তাহলে 13 টাকা 31 পয়সার সুদের সুদ হচ্ছে এই যে 1 টাকা 33 পয়সা। ঠিক আছে, তাহলে 13 টাকা 31 পয়সার সুদ হচ্ছে 1 টাকা 1.33 আর কি, শেষে 1। ওকে, তাহলে এখন আসি আমরা, শেষ আমাদের কাজ কিন্তু শেষ। চতুর্থ বছরের সুদ পঞ্চম বছরে পাইলাম। এখন এগুলো সবগুলাই যোগ করলে এইটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই অংশটা যোগ করলে এটা হচ্ছে সরল সুদ। আর সরল সুদের বাদে যেগুলো পাওয়া গেছে ওগুলাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এখানে পার্থক্য কোনগুলা? এই 50 টাকা বাদে বাকিগুলো পার্থক্য। তাহলে এগুলো তো আমি যোগ করবো না, আমি যদি আগে থেকে জানি আমি শুধু এগুলো যোগ করবো। তাহলে দেখেন এখানে কয়টা 1 আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা 1 আছে প্লাস 10 পয়সা 10 পয়সা 10 পয়সা, মানে 0.1 0.1 0.1 0.2 0.2, তাহলে কত হলো? 3 আর 4 7, আর এখানে 0.3 10, আর এইখানে দেখেন 1 1 আর এখানে 3, তার মানে কি 5, তার মানে 10টা 10 পয়সা মিলে 1 টাকা আর 5 পয়সা, তাহলে হয়ে যাচ্ছে 11 টাকা 05 পয়সা। তো এই বিষয়টা অনেকের কনফিউশন লাগতে পারে যে 05 হবে না 50 হবে। তাদেরকে একটু বলি, এখানে 11টা 1 টাকার নোট আছে, 10টা 1 টাকার নোট আছে, আর 10 পয়সা 10 পয়সা মিলে 20 পয়সা হিসেবে চিন্তা করেন। 10 পয়সা 10 20 30 পয়সা, আর হচ্ছে যে 21 21 42 পয়সা, তাহলে 72 পয়সা। 72 পয়সা 33 পয়সা মিলে হচ্ছে 105 পয়সা। 105 পয়সা মানে টাকায় কনভার্ট করলে কিন্তু 1 টাকা 50 পয়সা হয় না, তাহলে কিন্তু আবার দশমিক শেখা লাগবে। 1 টাকা 5 পয়সা হয়। তাহলে দেখেন এই যে 11 টাকা 5 পয়সা, এটাই হচ্ছে অ্যান্সার। আপনাদের বোঝানোর জন্য অনেক কথা বললাম, কিন্তু বুঝে গেলে এটা খুব দ্রুত পাওয়া যাবে। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? এই স্টাইলটাতে আশা করি তুলনামূলক, আমি বলতেছি না যে এটা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু ধরেন নর্মালি 2 বছর 3 বছর দিলে অনেক সহজে করা যায়। এখন 4-5 বছর দিলে কঠিন হয়, কিন্তু তুলনামূলক বাদ দেওয়ার থেকে বা অন্যভাবে করার থেকে একটু সহজ। আর 10% না দিলে আমিও শুরু করতাম না। তো এই যে বীজগণিত অংশ থেকে টোটাল 9টা প্রশ্ন আসছে। প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা হচ্ছে মান নির্ণয়ের প্রশ্ন। তো মান নির্ণয়ের এইভাবে যে কোনো একটা অক্ষরের মান রুট আকারে দেওয়া থাকলে সাধারণত 1/x এর মানটা √5 - √3 এইরকম হয়, কিন্তু তখন পরপর সংখ্যা হওয়া লাগে। বাট যেহেতু এখানে √5 আর √4 নাই, √3 আছে, এই জন্য এইভাবে মুখস্থ রাখা যাবে না। তাহলে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এই রকম প্রশ্ন আগে অনেক পরীক্ষায় আসছে। তাহলে আমরা দেখি x এর মান দেওয়া আছে √5 + √3, তাহলে 1/x এর মান পরীক্ষার হলে একটু লাইন স্কিপ করার জন্য ডাইরেক্ট এই দেখেন √5 + √3, আর
এইখানে মাইনাসটা গুণ করে নিলাম আমরা ফ্র্যাকশন আকারে নিয়ে, √5 প্লাস √3টার নিচে 1 উপরে, এবং এইখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি √5 মাইনাস √3 আর নিচে হচ্ছে √5 মাইনাস √3 গুণ। তাতে কি হবে, এই যে এখানে বর্গ আকারে রুট গুলা ডিভাইড হয়ে যাবে। তাহলে 1/x এর মানটা হবে, দেখেন √5 a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র ফেললে হচ্ছে √5 এর উপর স্কোয়ার, √5 এর উপর স্কোয়ার মানে রুট আর স্কোয়ারটা কেটে দিলে ডাইরেক্ট 5 মাইনাস 3, আর উপরে কিন্তু √5 মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা পাইতেছি 1/x এর মান √5 মাইনাস √3 ডিভাইডেড 2। এখন আমরা এইটার সমাধান করতে গেলে দেখি x কিউব প্লাস 8/x কিউব কে আমরা লিখতে পারি x কিউব প্লাস 2/x হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা যদি ফেলি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখেন এইখানে কিন্তু 1/x না, এখানে 2/x আছে, আর আমরা এখানে 1/x এর মান পাইছি, কারণ আমরা তো আগে থেকে জানি না। তো এখন যখন জানলাম তখন আমরা এই 1/x কে 2/x বানাইতে গেলে উভয় পক্ষে আমরা যদি 2 গুণ করি, তাহলে খেয়াল করেন এই 2 কাটা, তাহলে এই পাশে কিন্তু হয়ে গেল 2/x। তাহলে 2/x এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা একটা সাইজ করে নিতে পারি যে এই দুটো যোগফল আছে না, তাহলে অতএব x প্লাস 2/x সমান সমান √5 প্লাস √3, আর এই যে 2/x এর মানটা হচ্ছে √5 মাইনাস √3। এই মাইনাস √3 কাটা 2√5 হচ্ছে এই অংশটার মান। নরমালি মান নির্ণয় অধ্যায় কিন্তু এরকম করে মান দেওয়া থাকে, এখানে দেওয়া নাই, এখানে সাইজ করে নিলাম। তাহলে এইখানে আমরা এটা বসাই দিতে পারি 2√5 এর উপরে কিউব মাইনাস এইখানে 3 দুগুণা হচ্ছে 6 ইন্টু 2√5। তাহলে এখানে 2√5 এর উপর হোল কিউব আছে যেহেতু, তাহলে 2 এর উপর কিউব হলে 8। নরমালি একটা রুটওয়ালা সংখ্যার উপর কিউব হলে ওই সংখ্যাটা লিখতে হয় আর ওই সংখ্যাটার উপর রুট দিতে হয়, কারণ স্কোয়ারের কারণে একটা ডিলিট হয়ে যায়। মাইনাস 6 দুগুণা 12√5। তাহলে আমরা দেখতেছি যে এখানে থাকতেছে 40টা √5 থেকে 12টা √5 বাদ দিলে 28টা √5 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা গতে আছে। দুই একটা লাইন স্কিপ করলাম, আশা করি যারা এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে অভ্যস্ত তারা পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এই প্রশ্নটা বেশি কঠিনও ছিল না, আবার খুব সহজও ছিল না, কারণ লিখে লিখে যেহেতু করতে হচ্ছে। জাস্ট এখানে শর্টকাটের বুদ্ধি হচ্ছে যতটুকু আপনি লাইন স্কিপ করতে পারেন, তাছাড়া শর্টকাট নাই। 5 নাম্বার বলতেছে যে যদি 5x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস x প্লাস k ইকুয়াল টু 0 এর একটি উৎপাদক, তাহলে এই যে রাশিটার হচ্ছে একটা উৎপাদক হচ্ছে কি x মাইনাস 3 হয়, তাহলে k এর মান x মাইনাস 3 যে কোনো উৎপাদক যদি কোনো সংখ্যা হয়, তাহলে বিষয়টা এরকম 10 কে 2 এবং 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 10 এর উৎপাদক হচ্ছে 2 এবং 5। এই 2 যেহেতু 10 এর উৎপাদক, তার মানে 2 দিয়ে 10 কে নিঃশেষে ভাগ করা যাবে এবং তখন ভাগশেষটা 0 হবে। তো উৎপাদকের ক্লাসের বেসিক আলোচনা এই জিনিসগুলো আমরা বলি। তাহলে x মাইনাস 3 যদি এই রাশিটার একটা উৎপাদক হয়, তাহলে x মাইনাস 3 দিয়ে একে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তার মানে আমরা লিখতে পারি x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x সমান সমান 3, তাহলে এই যে x সমান সমান 3 বসালে এই রাশিটার মান 0 হবে। তাহলে এখানে কি হচ্ছে, x এর মান 3 বসালে 5 ইন্টু 3 কিউব মাইনাস 2 3 স্কোয়ার প্লাস 3 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 এর উপর কিউব মানে 27, 5 27 হচ্ছে 5 30 এর 150, 15 কম 135 মাইনাস 9 এর উপর স্কোয়ার 9 দুগুণা 18, 3 9 9 দুগুণা 18, 18 আর 3, 18 থেকে 3 চলে যাবে, মাইনাস থেকে 3 বিয়োগ, তাহলে 15 প্লাস k সমান সমান 0। তাহলে 135 থেকে 15 বাদ দিলে 120, এইটা ওই পাশে চলে গেলে হবে k সমান সমান মাইনাস 120। তাহলে 5 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে k এর মান যদি মাইনাস 120 হয়, তাহলে x এর মান 3 বসালে এই সম্পূর্ণ রাশিটার মান 0 হবে। এইরকম প্রশ্ন অ্যাভেলেবেল যে কোনো বইয়ে আছে আর কি, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এবং সব থেকে বেসিক জিনিসটা হচ্ছে যে এই যে কোন রাশির উৎপাদক যদি দেওয়া থাকে, ওইটা ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করতে হয়।
6 নম্বর প্রশ্নটা একটা খুব কমন এবং বিখ্যাত প্রশ্ন, অনেকগুলো পরীক্ষায় হুবহু কমন আসে এই প্রশ্নটা। ঠিক আছে, তো এটা সিস্টেম দেওয়া আছে যে log x 324 ইকুয়াল টু 4। তো আমাদের বেস পরিবর্তন করতে হয়, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখানে যেহেতু পাওয়ার 4 আছে, এই পাশে পাওয়ার 4 আনতে হবে। পাওয়ার 4 আনার জন্য কিভাবে চিন্তা করা যায়, ধরো 4 দ্বারা যদি কাটি তাহলে 4 গুণন 81 হচ্ছে। 4 আর 81 কি আমরা জানি, 81 দেখে মনে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, কারণ 81 তো একটা পরিচিত সংখ্যা, 9 এর উপর স্কোয়ার, 3 এর উপর 4, এই পাওয়ার 4 দেখে ওই পাশে পাওয়ার 4 আনতে হবে। কিন্তু এই 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তো একটার উপর স্কোয়ার একটার উপর পাওয়ার 4 থাকলে তো হবে না, তাই না? হোল পাওয়ার 4 আনার জন্য আমরা যেটা করতে পারি, 3 এর উপর পাওয়ার 4 আছে, এই 2টাকে একটা স্কোয়ার আনার জন্য ওকে রুট দিয়ে দিলাম। তাহলে এই রুটের কারণে একটা স্কোয়ার পাইলাম, আর আগে থেকে একটা স্কোয়ার আছে, তার মানে 3 রুট 2 হোল পাওয়ার 4 এবার দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখন পাওয়ার 4 আর পাওয়ার 4 যখন মিলে গেল, তাহলে এক্স এর মানটা হচ্ছে 3 রুট 2। এটা খুব কমন একটা প্রশ্ন। তাহলে 6 নম্বর কি ক্লিয়ার সবার? পরিচিত প্রশ্ন দেখলে অনেকের কাছে খুব ইজি মনে হয়, বাট অপরিচিত প্রশ্ন, ধরেন এখানে 324 না দিয়ে ধরেন 327 দিতাম, তাহলে কিভাবে ভাঙতে হয়, এই ভাঙের বিষয়গুলাই কিন্তু লগ এবং সূচকের অধ্যায় শেখা খুব জরুরি। ঠিক আছে, এখানে যেভাবে দেখাই দিলাম যে পাওয়ার 4 দেখে পাওয়ার 4 আনতে হবে, তারপরে সেই ধাপে ধাপে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 এর ক। নিচের সিরিজের ফাঁকা জায়গার কোন সংখ্যা হবে? এটা মানসিক দক্ষতা সিরিজের প্রশ্ন, এখানে দিয়ে দিছে। তো এখানে ফরমাল লিখিত স্টাইলে করার দরকার নাই, কারণ গুণোত্তর ধারার মতো যে প্রতিবারে 3 দ্বারা ভাগ করে করে আসতেছে। তাহলে দেখেন 9 কে 3 দ্বারা ভাগ করে হচ্ছে 3, 3 কে 3 দ্বারা ভাগ করে 1, তাহলে 81 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 27, আর 27 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, যেহেতু মিলে গেছে তাহলে 27 অ্যান্সার। এইখানে গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করার দরকার নাই। ঠিক আছে, 8 নম্বর বলছে একটা গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত? আচ্ছা, এটা আমরা ফর্মাল নিয়মে সমাধান করতে পারি, এটা আমরা দেখবো বইয়ের স্টাইলে সমাধান। আর শর্টকাটে সমাধানের জন্য একটু চিন্তা করি, একটু যেহেতু সংখ্যাগুলো কাছাকাছি নাই, যে প্রথমটা হচ্ছে 27, দ্বিতীয়টা হচ্ছে 9, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 কে 3 দ্বারা ভাগ করলে 1/3, তারপরে 1/3 কে আবার 3 দ্বারা ভাগ করলে 1/9, 1/9 এর পরে 1/27, 1/27 এর পরে 1/81, তারপর হচ্ছে 3 8 24, 243, এবং এর পরেরটা হচ্ছে 3 3 9, 3 24 72, 729। এই যে গ আনসার। এইভাবে করলে যেটা হচ্ছে যে কোনো সূত্র রাখতেছে না, খুব মানসিক প্রেসার আসতেছে না, ধাপে ধাপে। এখন আসি, এটা তো সিস্টেম না, সিস্টেম আছে, তবে পরীক্ষার হলে সিস্টেমের থেকে যেভাবে সহজে করা যায় সেইভাবে করা বেটার। সিস্টেম হচ্ছে আমরা জানি এখানে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান সমান 27, আর দ্বিতীয় পদ আছে দেওয়া আছে কিউ বা অনুপাত, মানে কতটুকু করে বাড়তেছে। এটা সিস্টেম হচ্ছে যে আমাদের দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তার মানে 1/3। এটা হচ্ছে কিউ এর মান, এটাকে কিউ বলা যায় অথবা আর বলা যায়। তাহলে আমরা জানি দশম পদ সমান সমান এ ইন্টু কিউ টু দি পাওয়ার n-1। দশম পদ মান হচ্ছে এ এর মান হচ্ছে কত? এ এর মান হচ্ছে 27, কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 1/3, আর n-1 এখানে দশম পদ যেহেতু বলছে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 27 এখানে থাকলো। 27 মানে হচ্ছে 3 এর উপর কিউব, এখানে 1/3 এর উপরে যদি আমরা 9 দেই, তাহলে এটাকে কাটাকাটি করলে থাকতেছে কত? 1/3 এর উপরে পাওয়ার 6, 3 এর উপরে পাওয়ার 6 মানে হচ্ছে 9 গুণন 9 গুণন 9 1, তাহলে হচ্ছে 9 9 81, 81 কে 9 দ্বারা গুণ করলে 9 কে 9 8 লং 72, এই যে 1/729। তাহলে দশম পদটা হচ্ছে 1/729। এখন অনেকে সূত্র যদি প্রয়োগ করতে না চান তাহলে এভাবে করতে পারেন, তবে নর্মালি গুণোত্তর ধারার প্রশ্ন যদি এইরকম ইজি আসে তাহলে পরীক্ষার হলে এইভাবে করাটা বেটার। এটা আমরা আমাদের ধারার যত ক্লাস নিছি গুণোত্তর ধারাতে এগুলো বারবার দেখাই দিয়েছি যে যত গুণোত্তর ধারার প্রশ্ন আসছে অ্যাজ ইউজুয়াল নিয়মে করার থেকে সংখ্যা বসায় বসায় করা সহজ। আর এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর বইয়ে হুবহু আছে, জাস্ট এখানে
ওই দশম পদ না আছে, মনে হয় পঞ্চম পদ চাইছে, এরকম আমাদের বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্টে হুবহু দেওয়া আছে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা কোন সমাধানটা সহজ মনে হলো একটু জানাবেন তো। 9 নম্বর আসে, যদি NC12 ইকুয়াল টু NC8 হয় তবে 22CN এর মান কত? কম্বিনেশনের বেসিক একটা প্রশ্ন। এরকম প্রশ্ন যেহেতু এর আগেও আসছে, সবগুলো বইয়ে এরকম প্রশ্ন আছে, আমাদের বইও আছে, আমাদের এর আগে ক্লাসও নিছি আমরা, নর্মাল সব কম্বিনেশনের বেসিক ক্লাস এগুলো দেখানো হয়। তো এরকম মানে বেসিকটা হচ্ছে এরকম, ধরেন আছে যে NC12 ইকুয়াল টু NC8, এটা সূত্রটা এইভাবে নেওয়া যেতে পারে যে NCX ইকুয়াল টু NCY হলে X প্লাস Y সমান সমান M। তার মানে n এর মানটা হবে এখানে n সমান সমান হবে 12 যোগ 8 সমান সমান 20। তাহলে আমাদেরকে বাইর করতে বলছে 22CN এর মান, তাই না? দেখেন 22CN মানে হচ্ছে 22C20। এই দেখেন আমরা এই খেলাটা খেলে এবার আনসারটা বাইর করব। 22C20 এর মান কিন্তু বাইর করতে সময় লাগবে অনেক, এই জন্য আমরা 22C2 এর মান বাইর। 22C2 এর মান মানে হচ্ছে 22 গুণন 21, দুইটা মান নিতে হবে আর নিচে 2 আর 1 গুণ। 2 দ্বারা 22 কে কাটলে 11, 11 আর 21 গুণ করলে 21 কে 21 এর 1 হাতে করে 20, 21 কে 21 আর 2 মিলে হচ্ছে 23, তার মানে 231। 9 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ 231। এই আলোচনাটা না করলে হয়তো অনেক দ্রুত আনসার হয়ে যায়, তো এটা জাস্ট বোঝার জন্য বললাম। ঠিক আছে, তারিকুল ইসলাম বলছে, স্যার আমি নিজেও একজন 47 প্রার্থী ছিলাম, আপনার বই প্র্যাকটিস করে গিয়ে 13টা পেরেছি 15টার মধ্যে। পরীক্ষার হলে 13টা পারা খুব ভালো। 10 নম্বর আসে a সমান সমান x, এই চিহ্নটা হচ্ছে সেটের চিহ্ন, বিলংস টু বলে। আইএন টা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তার সাচ অ্যাজ 2 ইজ লেস দ্যান x আর x ইজ লেস মানে গ্রেটার দ্যান 2 অর লেস দ্যান অর ইকুয়াল টু 6, মানে x এর ভ্যালুটা হচ্ছে 2 এর থেকে বড় অথবা 6 এর থেকে কম অথবা 6 এর সমান। তাহলে x হচ্ছে একটা ইন্টিজার, তাহলে এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা হবে, দেখেন x এর মানটা কি, x এর মানটা হতে পারে 2 এর থেকে বড়, তার মানে 3, 4, 5, 6। যদি এখানে সমান সমান চিহ্ন না থাকতো 6 নিতাম না, সমান সমান চিহ্ন আছে তার মানে 6 ও নিতে হবে। এটা হচ্ছে এর ভ্যালু। আর বি এর ভ্যালু কত? x বিলংস টু ইন্টিজার, মানে x পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, আবার x হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এবং x ইজ লেস দেন অর ইকুয়াল টু 8। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 8 মানে কি? মানে হচ্ছে যে 2 থেকে শুরু, 2, 4, 6 এবং 8 সহ নিতে হবে। বেসিক ম্যাথ বইয়ে কিন্তু আমাদের এই যে 15টা প্রশ্নের মধ্যে 14টা প্রশ্ন, এই যে এই প্রশ্নটা হুবহু আছে, এটা এনএসআই পরীক্ষা আসছে কিছুদিন আগে। তো আমাদের বইয়ের ক্রেডিট না, বিগত সালে প্রশ্ন থেকে আসছে আর কি, এবং ডিজিটটা হুবহু এইভাবে আছে। তো এখন বাড়ি করতে বলছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশনের মান বাড়ি করতে গেলে শুধু মিলগুলা নিতে হয়। তাহলে শুধু মিলগুলা নিতে কোনটা কোনটা মিল আছে? দেখেন এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 4 আছে, 6 আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই ইন্টারসেকশন বি এর কারণে 4 এবং 6। ওকে, আসি আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অসমতার একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, মডুলাসের পরম মানের মধ্যে আছে x - 5, পরম মান লেস দ্যান 2, x ইজ বিলংস টু ইন। ইন এর কথা অনেকে হয়তো জানেন না, আসলে এটা ইংরেজি টার্ম। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ x এর মানটা হচ্ছে বিলংস টু ইন্টিজার, অর্থাৎ x হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অসমতার সমাধান সেট কত? তো আসি আমরা, এরকম প্রশ্ন যদি লেস দ্যান চিহ্ন থাকে তাহলে আমাদের যেটা করা সম্ভব সেটা হচ্ছে দুই পাশে একই চিহ্ন দিয়ে এই পাশে -2 দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের তো x কে ভাগ করা লাগবে, এই জন্য -5 কে ডিলিট করার জন্য সব পাশে +5 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আসি +5 কে যোগ করতে গেলে এই যে, তাহলে এখন আসি 5 যদি কাটা যায় তাহলে 2 আর 5 হচ্ছে 7, আর x আর হচ্ছে 3। তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে x এর মানটা 3 এর থেকে বড় আর 7 এর থেকে ছোট। এখন এখানে সমাধান সেট করার কারণে আমাদের সংখ্যা বাইর করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে 3 এর থেকে, অর্থাৎ x এর মানটা কত হচ্ছে 3 এর থেকে বড় 4, পূর্ণ সংখ্যা বলছে, তার মানে কত 5, 4, 5 এবং 6। তাহলে এখানে এই x এর মানটা 4, 5, 6 হবে, যেটা গ নম্বর অপশনে আছে। আশা করি ক্লিয়ার। 12 নম্বর আসি, একটা ব্যাগে 2টি লাল, 3টি সবুজ ও 2টি নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়
তাহলে বল দুটির কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটা হুবহু একটা ব্যাংক এমসিকিউ এর প্রশ্ন, আমাদের বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্টে দেওয়া আছে, এবং এইরকম প্রশ্ন রেগুলার ব্যাংকের পরীক্ষা আসে। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নতুন করে আসছে, যেটা আগে বিসিএস আসে নাই, দুইটা বল নেওয়ার কথা বলছে। তো যখন দুইটা বল নেওয়া হয় তখন এটা কম্বিনেশনের সূত্র দিয়ে করতে হয়। তাহলে এখানে মোট বল কতটা? মোট বল হচ্ছে দুইটা লাল, তিনটা সবুজ আর দুইটা নীল, তার মানে হচ্ছে 3 2 5 আর 2 7টা। আর যদি দুটি বল না হয় তাহলে বল দুটির কোনটি নীল না হওয়ার সম্ভাবনা, নীল না হওয়া, তাহলে নীল না এরকম বল হচ্ছে এই যে লাল এবং সবুজ, তার মানে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। তাহলে সম্ভাবনা বাইর করার সিস্টেম হচ্ছে নিচে হচ্ছে কি টোটাল 7টা বলের মধ্য থেকে দুইটা বল নেওয়া যায় 7C2 ভাবে, আর নীল না এইরকম যে 5টা বল আছে তার মধ্য থেকে দুইটা বল নেওয়া যায় 5C2 ভাবে। এটা হচ্ছে অ্যান্সার। তো এটার সিস্টেম হচ্ছে যে 5 গুণন 2 যেহেতু বলছে তাহলে 2, আর নিচে হচ্ছে 2 গুণন 1, আর উপরে 7 গুণন 6। কম্বিনেশনের প্রশ্নে যেটা শিখলাম 2 বলার কারণে দুইটা রাশি নিয়ে বাকিগুলো লেখার দরকার নাই। তাহলে এখান থেকে আমরা সমান সমান দিতে পারি 5 গুণন 4 ডিভাইডেড 2 গুণন 1 গুণন 2 গুণন 1, মানে উল্টে যাবে নিচের ফ্র্যাকশনটা, আর এটা কাটাম, তাহলে 3 আর হচ্ছে 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, তাহলে 2 আর 5 গুণ করলে 10, 3 7 21। এটা হচ্ছে রিটেন আকারে বিস্তারিত সমাধান বোঝার জন্য, যদি আপনার আগে থেকে জানা থাকে। ঠিক আছে, এখন আসি যে এই অ্যান্সারটা 10/21, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ক এইভাবে না এনে আরো একভাবে শর্টকাটে করা যায় কয়েক সেকেন্ডে, সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই হুবহু এই ম্যাথের ক্লাস আজ থেকে মনে হয় 3-4 বছর আগে আমি নিছি। ঠিক আছে, এই হুবহু এই ম্যাথে আসছে, ব্যাংকের পরীক্ষা আসছে, আমি পরবর্তীতে ভিডিও শেয়ার করবো আর কি। তো এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে যে প্রথম বল, মানে ধরেন আছে যে এই যে একটা বল, একটা বল, এটা প্রথম বল আর এটা হচ্ছে দ্বিতীয় বল। ঠিক আছে, তো প্রথম বলটা টোটাল বল কটা বলেন তো? 7টা। তাহলে প্রথম বলটা নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/5। কেন? কারণ এই দুইটা নীল বল বাদ দিলে বাকি 5টা বলের মধ্যে থেকে একটা বল নিলে তো ওইটা নীল হলো না। এখন আসি ধারাবাহিক ভাবে দ্বিতীয় বলটা যখন নিতে যাব তখন বল হয়ে যাবে 6টা, এবং তখন নীল না এইরকম বলের সংখ্যা হয়ে যাবে 5টা থেকে একটা কমে 4টা। এটাই অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট এবং সুপার শর্টকাট, এবং এর থেকে দ্রুত আর কোনো টেকনিক নাই। আমরা আমাদের পেইড কোর্সে কিন্তু এইভাবে শিখাই দিছি বিষয়গুলো। 2/3, 3 আর 7 গুণ করলে হচ্ছে 21, আর উপরে হচ্ছে 5 দুগুণা 10। তাহলে 12 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 10/21। এখন আসি এই প্রশ্নটা তৌহিদুল আবির ভাই বলছেন যে এই ম্যাথটা 1 থেকে হওয়ার পসিবিলিটি বাদ দিলে অ্যান্সার আসে না কেন? ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এটা একটু দেখাই দিই। 1 থেকে হওয়ার পসিবিলিটি বাদ দিলে কেন হবে না, এর কারণটা হচ্ছে দেখেন, যদি সাপোজ এই অঙ্কটা 7C2 আর হচ্ছে 2C2, 1 - 2C2 এইভাবে যদি করে তাহলে হবে না কেন? এর কারণ হচ্ছে যে এইখানে আপনার সবগুলা বলের মধ্যে থেকে দুইটা বল নিলেন, এটা আর দুইটা নীল হওয়ার সম্ভাবনা বাইরে হলো, তাই না? তাহলে 1 থেকে বাদ দিলে দুইটা নীল না হওয়ার সম্ভাবনা আপনি ভাবতেছেন, তাই না? কিন্তু এখানে দেখেন দুটির কোনোটিই নীল না। এখানে ফলাফল আছে কয় ধরনের আমি দেখি। একটা ফলাফল হচ্ছে দুইটাই নীল, সিরিয়াসলি খেয়াল করেন, দুইটা ফলাফল হচ্ছে একটা নীল একটা লাল। মানে এই বিষয়টা এরকম না, একটা নীল একটা লাল এরকম না, মানে হচ্ছে যে কোনো একটা ভিন্ন ভিন্ন কালার। আর 3 নাম্বার হচ্ছে দুটাই নীল না। আপনি যখন এর আগের বারে যে অ্যান্সারটা বাইর করলাম ওই অ্যান্সার দ্বারা কি হলো, এই দুটা অ্যান্সার একসাথে বাইর হচ্ছে। সিরিয়াসলি খেয়াল করেন, আমাদের কিন্তু এই দুটা অ্যান্সার চাইছে, কারণ কি বলছে কোনোটি নীল না। ঠিক আছে, সরি, এই দুইটা নীল না, এই দুইটা নীল না, এটা অ্যান্সার বাইর করতে বলছে। এখন আপনি যদি দুইটা নীল বাইর করে বিয়োগ করে দেন তাহলে দেখা যাবে যে ওইখানে একটা নীল এবং একটা ভিন্ন, এই অ্যান্সারটাও আছে। মানে এই অ্যান্সারের মধ্যে কি আছে, এই অ্যান্সারের মধ্যে দুইটা নীল এক অংশ থেকে দুইটা নীল অংশটা বাদ দিলে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে এই দুটা ফলাফল একসাথে আসে।
সেটা কি, একটা নীল হবে একটা লাল হবে, এই ফলাফলটাও কিন্তু এই অ্যান্সারের মধ্যে আছে, যেটা আমাদের অ্যান্সারের সাথে যায় না। এই জন্য যারা দুইটা নীল বের করে এক অংশ থেকে বাদ দিবেন তাদের অ্যান্সার ভুল হবে। কেন? কারণ তখন দুইটা নীল বাদ দিলে একটা নীল একটা লাল অথবা দুইটাই নীল, এই দুই ধরনের ফলাফলে আছে। কিন্তু আপনাকে তো অ্যান্সার বাইর করতে বলছে কোনটাই নীল হওয়া যাবে না। কোনটাই নীল হওয়া যাবে না মানে কি, যে দুইটা লালও হতে পারে, কোনো সমস্যা নাই, দুটা সবুজ হইতে পারে, একটা লাল একটা সবুজ হইতে পারে, মানে সবগুলো ফলাফলে দিতে হবে। এই সবগুলো ফলাফল এখানে আসতেছে না। ঠিক আছে, আচ্ছা ওকে। 13 নম্বর আসে, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা সিস্টেমটা হচ্ছে বর্গের 100 100 করে ধরলে আমরা, মানে মুখোমুখি তো আপনারা সবাই জানেন 10 10 আর 1 মিলে হচ্ছে 21% অ্যান্সার। আর বুঝে বুঝে করতে গেলে প্রথমে 100 থেকে 10 বেড়ে হয়ে যাবে 110, এরপরে 110 এর 10% মানে যখন বাড়বে তখন 11 বাড়বে, তাহলে 10 আর 11 মিলে হয়ে যাবে 21%। আর এই ধরনের প্রশ্ন মুখস্থ থাকার কথা যদি কেউ জবের ম্যাথের প্রিপারেশন নেন। ঠিক আছে, তবে মুখস্থটা আমরা এনকারেজ করি না, আমরা বুঝে বুঝে এনকারেজ করি। সেটা হচ্ছে 100 থেকে এই পাশে যখন বাড়বে 10 তখন এইরকম হবে, এই পাশে যখন বাড়বে 10 তখন এইরকম হবে। কিন্তু এই যে জায়গাটা, এটার নাম কি? এটা হচ্ছে বৃদ্ধির বৃদ্ধি, এইটার নাম হচ্ছে 10 এর 10%, মানে হচ্ছে 1। তাহলে এই 10 আর এই 1 মিলে টোটাল হচ্ছে 21%। 13 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ 21%। ফাহিম কামরুল বলছেন এক্সাম হলে কিভাবে এগুলো সলভ করব কম টাইমে? এগুলো তো খুব ক্রিয়েটিভ কোশ্চেন, অবশ্যই ক্রিয়েটিভ কোশ্চেন, কিন্তু আপনার তো এই ক্রিয়েটিভিটিটা পরীক্ষার হলে দেখাইতে হবে না, পরীক্ষার হলে অনেক আগে। ধরেন এই প্রশ্নটা আপনি কেন দ্রুত পারেন, কারণ এরকম প্রশ্ন আপনি অনেকগুলো করে করে অভ্যস্ত, তো আপনাকে অভ্যস্ত হইতে হবে। মানে আমরা হচ্ছে যদি মানে সাজেশন বানায় অনেক নিয়ম বাদ দিয়ে কিছু প্রশ্ন নিয়েই শুধুমাত্র প্রিপারেশন নেই, তখন তো পরীক্ষার হলে একেবারে নতুন প্রশ্ন মনে হবে, তখন আপনার তো এখানে ক্রিয়েটিভিটি মাথা কাজ করবে না। তাহলে এই প্রবাবিলিটি যে ম্যাথটা, এটা কিন্তু আমরা অনেকেই যেটা করি, এই যে একটা সিলেক্ট করলে যে প্রশ্নগুলো হবে ওইভাবে করে করে অভ্যস্ত। ওইটা তো ভাই আধা ঘন্টার খেলা, মানে আধা ঘন্টা প্রবাবিলিটি অধ্যায়ের ওই অঙ্কগুলো করলে পারা যায়, যেটা ওই একটা নেওয়ার কথা বলে যে হয় লাল অথবা সবুজ অথবা নীল, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করলে হয়ে যায়। কিন্তু যখন দুইটার কথা বলে তখন কম্বিনেশনের বিষয় আসে, তখন একটু সময় দিয়ে শিখতে হয়। তো এইটা তো পরীক্ষা আসার পরে শেখা শুরু করতে হবে না, পরীক্ষা আসার আগে থেকে শিখতে হবে। তা আমাদের ওই বেসিক ম্যাথ বই বাইরে হওয়ার 10 বছর হইলো, 10 বছর আগে থেকে এগুলো আছে। ঠিক আছে, 14 নম্বর আসি। এখানে হচ্ছে এই প্রশ্নটা মনে হচ্ছে একটু ক্রিয়েটিভ, কিন্তু আসলে এইগুলা প্রশ্ন তো রেগুলার আসে। একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বিষয়টা এরকম যে একটা বৃত্তস্থ, এটা হচ্ছে একটা বর্গ, এই বর্গটার প্রত্যেক বাহু হচ্ছে 2 2 2। তাহলে এখন হচ্ছে কি এটার এই বৃত্তটার ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সিস্টেম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরে হিসাব করতে হয়। এখানে ব্যাসার্ধ কিভাবে পাবো? আমরা জানি যে একটা বর্গের যেটা কর্ণ ওইটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এই বর্গের এক বাহু যদি 2 হয়, তাহলে এই বর্গের এই কর্ণটা হবে √2 × 2। কেন? কারণ √2 এ হচ্ছে বর্গের কর্ণের সূত্র। তাহলে এই যে √2 এটা তো হচ্ছে পুরো কর্ণটা, আমরা যদি একে আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি বাইর হবে? এই যে এইখান থেকে অর্ধেক কর্ণ বাইর। এই যেটা বর্গের অর্ধেক কর্ণ সেটা আবার হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হিসাবে আমরা পাই r² বসাই দিলে এই রুট আর কাটা গেল, তাহলে 2 পাই আনসার। এটা খুব দ্রুত পারা সম্ভব, কিন্তু এইখানকার কনসেপচুয়াল বিষয়টা জানা থাকে। সলভ ক্লাসে তো কনসেপ্ট শেখানো যাবে না। ঠিক আছে স্যার, সবগুলো বেসিক ম্যাথ ছিল? হ্যাঁ, সবগুলো বেসিক ম্যাথেই ছিল, এইটা হুবহু বেসিক ম্যাথে ছিল। আচ্ছা, এই যে এই প্রশ্নটা বেসিক ম্যাথে ছিল না, আসলে এই টপিকটা হচ্ছে কি আমাদের বিসিএস এর রিটেনের টপিক, প্লাস হচ্ছে যে এটা অনেক বড় একটা টপিক। কিন্তু এখন এর আগে আমরা ব্যাংক ম্যাথ এমসিকিউতে এই ঢাল এবং কোণ এবং এই সরলরেখার দূরত্ব সম্পর্কিত প্রশ্নগুলো দিছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই কিছুদিন আগে এটিও পরীক্ষায় দেখলাম যে 2টা প্রশ্ন আসছে। এর আগে 48তম বিসিএস প্রিলিতে এই প্রশ্ন আসছিল। তো এখন আমরা এই টপিকটা আসলে এই টপিকের উপর অনেক সুন্দর করে লেকচার শিট আমরা সাজাইছি। হ্যাঁ, আমাদের হয়তো শেয়ার করা হয় নাই, ফুল লেকচার শিট সাজানো হয়ে গেছে। আমরা এমসিকিউ এর জন্য এটা অ্যাড করে দিব আমাদের বইয়ে এবং ক্লাসও নিয়ে নিব। যদিও এটা আসলে আগে নেওয়া লাগতো, বাট এই কিছুদিন থেকে আর কি খুব এই প্রশ্নগুলো আসতেছে। তো এখানে বলতেছে কি যে
বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি, এটা বিসিএস এর রিটেনের সিলেবাসে। এমসিকিউতে যে প্রশ্ন আসবে আমরা আমাদের ধারণা ছিল না আর কি। ঠিক আছে, তাহলে দেখি, এটা হচ্ছে দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে x1 আর y1, x2 y2, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে x মাইনাস x1 আর ইকুয়াল টু x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। এটা হচ্ছে যার সূত্র আর, ঠিক আছে, এই দুটো বিন্দুগামী মানে বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র। তাহলে এই দুটো বিন্দুর সরলরেখার সূত্র এখান থেকে আমরা যদি মানগুলো বসাই দিই, এই মানগুলা তো নরমালি আমরা গ্রাফ হিসাবে জানি, ঠিক আছে। তাহলে x1 y1 যদি আমরা বসাই দিই, x এর মানটা থেকে গেল, তাহলে এখানে x এর মানগুলো কি চলে আসবে, ঠিক আছে। x1 এর মানটা হচ্ছে 0 আর নিচে হচ্ছে 0 থেকে 3 বার। এই পাশে y টা রেখে দিলাম, y এর মান দেওয়া নাই, y1 0 আর হচ্ছে y1 থেকে y2 বাদ দিলে 3, 0 থেকে বাদ দিলে তো যা আছে তাই থাকে, এখানে x থেকে 0 বাদ দিলে যা আছে তাই থাকে। তার মানে x বাই মাইনাস 3 ইকুয়াল টু y বাই মাইনাস 3। দুই পাশে একই জিনিস থাকার কারণে সরাসরি x সমান সমান y লেখা যায়। মানে প্রশ্নটা অনেক সোজা ছিল আর কি, হ্যাঁ, কিন্তু একেবারে ধারণা না থাকার কারণে অনেকে পারেন নাই। তো আমরা এগুলা বইয়ে অ্যাড করি নাই, এর কারণ হচ্ছে আসলে কি স্থানাঙ্ক জ্যামিতি টপিকটা অনেক বড়, তা এগুলা বিসিএস এর রিটেনের সিলেবাসে আছে, এগুলো যে এমসিকিউ তে দিবে, এমসিকিউ সিলেবাসে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি ছিল না, ঠিক আছে। তো যেহেতু এখন আসতেছে আমরা এখন ইনক্লুড করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার? আর একটা আসলে বেসিক আলোচনা লাগবে, ডাইরেক্ট এটা সূত্র বসাই দিলাম দেখে অ্যান্সারটা আসলো, বাট সূত্রটা কিভাবে আসলো, চিত্র সহ এবং বেসিক আলোচনা, এটার উপর আমরা ক্লাস নিব খুব রিসেন্টলি। তো আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এখন মানসিক দক্ষতা শুরু করব।